কিছু সময় আগে আমরা একটা 50,000 টাকার বিল্ড করছিলাম। ওই বিল্ডটা কিন্তু মোটামুটি ভালোই হিট হয়েছিল, মানুষও পছন্দ করছিল, বাট পার্সোনালি আমার ওই বিল্ডটা পছন্দ হয় না বিকজ অফ দ্য গ্রাফিক্স কার্ড। দ্যাট ওয়াজ RTX 3050 এবং ওই বিল্ডটাতে আমরা বলছিলাম যে এই বাজেটে সব থেকে ভালো গ্রাফিক্স কার্ড হচ্ছে ইন্টেল আর K580। লিটারেলি ওটার কোনো কম্পিটিশন সেভাবে নাই এই সেগমেন্টের মধ্যে, ঠিক আছে। আজকে আমরা 50,000 টাকার রিলোডেড একটা বিল্ড করব যেটা রিফাইন্ড হয়ে আসবে এবং ওই যে খামতিটা ছিল ওইটাকে ফিল আপ করে দিবে এবং ডেফিনেটলি A580 ইউজ করা হবে বিকজ A580টা ফাইনালি আমি খুঁজে পাইছি। তো দেখছেন ওনাকে দেখছেন টেকোলিক বাংলাদেশ চলুন চলে যাক আজকে আমাদের 50K একটা রিলোডেড বিল্ডে। দেখেন আমি একটা ছ্যাঁচড়া মানুষ, কারণ হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে আমার ছ্যাঁচড়ামির কোনো শেষ নাই। আমি এই ধরনের বিল্ড হলে বারবার এই 5600-র কাছে ফিরে যাই। আমি মনে হয় আমার সারা জীবনের লাইফে কারো পিছনে এত ঘুরি নাই, কাউকে পটানোর জন্য এত ঘুরি নাই যতটা আমি 5600-র পিছে ঘুরতেছি। সেম 9,500 টাকার প্রসেসর, আমি আর কিছু বলতেও চাই না। এটার পারফরমেন্স নিয়ে কী বলবো, 6 কোর 12 থ্রেডের প্রসেসর, আর বাদ দিই থাক। তো এটার সাথে আমরা কমপ্লিমেন্ট করার জন্য যে মাদারবোর্ডটা নিয়েছি সেটা হচ্ছে MSI B450MA Pro Max 2। এই মাদারবোর্ডটা নেওয়ার রিজন হচ্ছে, দেখেন আমি 50,000 টাকার মধ্যে একটা খুবই নাইস একটা গ্রাফিক্স কার্ড দিয়ে বিল্ডটা করতেছি। যেই গ্রাফিক্স কার্ডটা ছিল আমাদের গত বছরের অ্যাওয়ার্ড শো হচ্ছে অ্যাওয়ার্ড উইনার, দ্য মোস্ট মানে কি বলবো সব থেকে জনপ্রিয় গ্রাফিক্স কার্ডে অ্যাওয়ার্ড উইনার হওয়া যে গ্রাফিক্স কার্ডটা ওইটাকে আমরা দিয়েছি। তো এইখানে কিছু হালকা পাতলা আমাদের কস্ট কাট করতে হবে এবং আমি ডেফিনেটলি এটা হচ্ছে করে নিচ্ছি, এস্টিমেট করে নিচ্ছি যে এই বিল্ডটাতে আপনারা কেউ আর হাত দিবেন না। এর জন্য 450MA Pro Max 2 AM4 বিল্ডে 450 মাদারবোর্ড দিয়ে কোনো গ্রাফিক্স কার্ডের সাথে ওই রেঞ্জের সাথে কোনো রকমের কোনো ইস্যু নাই। এর জন্য এটা আমরা নিচ্ছি, 2টা র্যাম স্লট আছে, একটা NVMe স্লট আছে। তো এটাই থাকলো, 7,300 টাকার মতো প্রাইস পড়বে। র্যাম হিসেবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের অ্যাপাসার নক্স এই র্যামটা। তো অ্যাপাসার নক্স হচ্ছে এটা একদম CL1620 টাইমের র্যাম। এটার দামটা হচ্ছে আপনার 1800 টাকার মতো। এই র্যামটা প্রচুর সেল হয়েছে, দামটা কম ছিল, পারফরমেন্সও গুড ছিল। এটাকে যদি 3200 মেগাহার্টজে সেট করে রাখি তাহলে খুবই স্টেবল পারফরমেন্স দেয়, কোনো ধরনের কোনো ইস্যু নেই। র্যামটা আমরা খোলে 8GB স্টিকি নিচ্ছি বিকজ হচ্ছে র্যামটা আপনারা জানেন আমি বারবার প্রতিটা ভিডিওতেই বলি যে র্যাম আপগ্রেড করার জন্য কোথা থেকে আপনাদের টাকা বাঁচাইতে হবে, তো সেটা একটু রিলেট করে নিন। তো টাকা বাঁচায় আপনারা আশা করি 1 মাসের মধ্যে একটা র্যাম কিনতে পারবেন। না কিনতে পারলেও সমস্যা নেই, ক্রোমে একটু প্যারা খাবেন, নানা জায়গায় একটু প্যারা খাবেন, কারণ 16GB এখন ডেফিনেটলি একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে। বাট কিছু করার নেই, আমাকে গ্রাফিক্স কার্ড এখানে বার্ন করতেই হইতো বিকজ এটাতে আপনারা হাত দিবে না বিলটাতে আশা করি, এই র্যাম SSD টুকটাক আপগ্রেড ছাড়া। তো এটাই নিলাম। এখন যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, SSD হিসাবে আমরা কোনটা নিয়েছি। SSD হিসাবে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে লেক্সারের NM620 SSDটা। এটা একটা 256GB Zen 3 SSD, 3500 MBPS স্পিড দিয়ে রাখছে এখানে। যেহেতু মাদারবোর্ডটা আমি Zen 3 নিচ্ছি, PCI Zen 3, তো সেই ক্ষেত্রে আমার আর আসলে PCI Zen 4 SSDতে আসলে টাকা পয়সা খরচ করে লাভ নাই। রাদার লেক্সারের SSD কিন্তু বেশ ভালো আছে, বেশ নাম কামাইছে। এটা মনে হয় আমার লেক্সার দিয়ে করা প্রথম বিল্ড, আই ডোন্ট নো। NVMe 1.4 ফর্ম ফ্যাক্টর দেওয়া আছে সবই, প্যাকেজিংটাও নাইস। স্পিডটা আমরা পরবর্তীতে দেখবো। এটা হচ্ছে 256GB, এটার দামটা হচ্ছে অ্যারাউন্ড 2200 টাকার মতো, ঠিক আছে, একটু মনে রাখেন। এখন আমাদের যেটা নিয়ে কথাবার্তা বলা দরকার, এই বিল্ডের গ্রাফিক্স কার্ড যেটা সেটা তো দেখতে হবে না। তো গ্রাফিক্স কার্ড আমরা হিসেবে যেটা নিয়েছি সেটা হচ্ছে এই বিখ্যাত সুন্দরী ইন্টেল আর K580 ইন্ডেক্স। এই গ্রাফিক্স কার্ডটার যত প্রশংসা করব ততই কম হয় এবং ফাইনালি গ্রাফিক্স কার্ডটা আমরা 23,500 টাকার আশপাশে ম্যানেজ করতে সমর্থবান হয়েছি। এই গ্রাফিক্স কার্ডটার যে ক্যালিবার, ও মাই গড, আমি কি বলবো, মানে এত সুন্দর। আমি এখনও এটাতে বেঞ্চমার্কে গেমিং করছি, গোস্ট অফ সুশিমার মতো হেভি টাইটেল খেলছি, যেটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। আপনার লিটারেলি মনে হবে না যে আপনি একটা 50,000 টাকার বিল্ডে গেমিং করতেছেন, ঠিক আছে। এটা আপনি 70, 80, 85,000 টাকার বিল্ডে যেরকম গেমিং এক্সপিরিয়েন্স পাবেন ডেফিনেটলি সেম গেমিং এক্সপিরিয়েন্সই পাবেন। আগে 3050 আমরা ইউজ করছিলাম, ওটা TDP ছিল মাত্র 70 ওয়াটের মতো। এইটা একদম দ্বিগুণ TDPর, অলমোস্ট 140 ওয়াট পর্যন্ত পুশ করতে পারে, খুবই স্টেবল গেমিং পারফরমেন্স দিয়েছে। ইন্টেল এটাকে ড্রাইভার আপডেট পুশ করে এখন একটা মনস্টার বানায় ফেলছে। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে গেমার্স নেক্সাস হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করছিল, সেখানে দেখা গেছে যে কিছু প্রোডাক্টিভিটি পারফরমেন্সে আর K750 থেকে আর K580 বেটার করতেছে, ঠিক আছে। কত নাইস একটা ব্যাপার, কত মানে কি বলবো, কত অবাক করা
একটা বিষয়। তো এইটা হিস্ট্রিতে আমার ওয়ান অফ দ্য ফেভারিট কার্ড হিসেবে থাকবে, এবং আমি খুবই ভালো লাগতেছে যে 50K তে আপনাদের জন্য এই কার্ডটা আমি হাঁটাই দিতে পারছি। তো ডেফিনেটলি এই বিল্ডে আপনাকে যদি নতুন কার্ড আপনাকে অন্যরা অন্য কোনো কিছু নিতে বলে, ডোন্ট, আপনার এটাতে যান, খুবই ভালো থাকবেন। 3D ওয়ার্কলোড ছাড়া, এটা একটু মাথায় রাখবেন, 3D ওয়ার্কলোডে ব্লেন্ডার ছাড়া কিন্তু আর্কের সেরকম সাপোর্ট নাই। আর ইন্টেল আর্কের এই সিরিজগুলোতে আপনার ওভারের জন্য তো কোনো ইস্যু নাই, এটা আমি একটু জানাই রাখলাম। যাই হোক, এটা গেল। এখন পাওয়ার সাপ্লাইটা তো একটু দেখতে হবে কি নিছি। পাওয়ার সাপ্লাই হিসেবে যেটা আমরা নিছি সেটা হচ্ছে এসআর এর এই এসি 550 80+ ব্রোঞ্জ পাওয়ার সাপ্লাই। এখনই আপনারা আমাকে ধরবেন যে লাস্ট 2টা বিল্ডে আপনার পাওয়ার সাপ্লাই হিসেবে এটা ইউজ করছেন এবং এটা ইউজ করতে আসেন, আপনাকে এসআর কত টাকা পয়সা দিয়েছে আমাদেরকে হিসাব দেন, টাকা পয়সা আসলে দেয় নাই। যেটা হয়েছে এই পাওয়ার সাপ্লাইটা নেওয়ার রিজনই হচ্ছে 4850 টাকার এই পাওয়ার সাপ্লাইটা ফুল মডিউলার পাওয়ার সাপ্লাই, যার কারণে আমি যখন বিল্ড করি না, আমার বিল্ড করতে খুব সুবিধা হয়, টাইম বাঁচে। আর আমাদের হয় কি, ছোট প্রোডাকশন টিম তো, অনেকগুলো শ্যুট একদিনে করতে হয়, তো আমাদের হচ্ছে যখন আমরা বিল্ডটা করি তখন হচ্ছে আমাদের লাগাইতে একটু সুবিধা হয়, আমাদের হচ্ছে অ্যাসেম্বলি করতে অনেক টাইম টুম বেঁচে যায়, এবং বিল্ডের অ্যাস্থেটিকটাও নাইস থাকে, ওয়ারিংটাও নাইস থাকে, হ্যাসেল কম হয়, এর জন্য এটা নেওয়া। এটা ছাড়াও এটা পারফরমেন্স ওয়াইজ গুড। এটা আমাদের যে পিএসইউর ভিডিওটা করছিলাম ওখানে বলছিলাম ডিসি মডিউলার, আর সেকেন্ডারি হচ্ছে টপোলজিতে ডিসি দেওয়া আছে, ফুল মডিউলার দেওয়া আছে, প্রোটেকশনের সব দেওয়া আছে, এফিসিয়েন্সি কার্ভ সব দেওয়া আছে। এই পাওয়ার সাপ্লাইটা আমাকে কোনো প্যারা দেয় নাই, ওয়ারেন্টি রেশিও খুব ভালো, ওদের যে ডিস্ট্রিবিউটার তাদের সাথে কথাবার্তা বলছি, তো সব মিলে এটা দিছি, আর কোনো রিজন না এইটুকু। বাট আপনারা যদি অন্য পাওয়ার সাপ্লাই নিতে চান নিতে পারেন, এটাকে আমি আরেকটু কম দামের মধ্যে আটাই দিতে পারছি, এই বিলটার মধ্যে আমার সুইটেবল হয়েছে, এর জন্য আমি এটা দিছি, ঠিক আছে, আর কোনো রিজন নেই, এটা আপনারা দেখতে পারেন। আর যেটা দেখবো সেটা হচ্ছে কেসিং হিসেবে আমরা কি দিছি সেটা একটু চলুন দেখি। কেসিং হিসেবে আমরা যেটা নিছি সেটা আপনার পাশে দেখতে পারতেছেন, ভ্যালুটপের TW ফোন F5 এই কেসিংটা, ওদের নতুন অ্যাডিশন, ওদের লাইন আপে ভ্যালুটপ কিন্তু নাইস কেসিং নিয়ে আসতেছে। এই কোম্পানির নাম শুনে কিন্তু আপনারা ছোট মনে করেন না, তাদের কেসিং লাইন আপ আমি দেখছি ইটস প্রমিজিং, ঠিক আছে। এই কেসিংটা আমি আগে দামটা বলে রাখি, মাত্র 3100 টাকা আমি পাইছি, ঠিক আছে। 3100 টাকার মধ্যে এই কেসিংটা আপনাকে 5টা হচ্ছে প্রিইনস্টল ফ্যান দিবে, যেগুলো ফ্যানগুলো কিন্তু বেশ মোটামুটি কোয়ালিটি খারাপও না, সব ARGB সিং, বাট আমাদের মাদারবোর্ডে ARGB হেডার নাই, তো এটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। আপনারা চাইলে হচ্ছে ARGB টু RGB কনভার্টার পাওয়া যায় অনেক থার্ড পার্টিতে, ওটা নিতে পারেন, তাহলে কিন্তু খুবই নাইস একটা টাচ অ্যাড হবে, ঠিক আছে। আর আমরা কয়েকদিন আগে 80,000 টাকার যে বিলটা করছিলাম, ওইখানে যে কেসিং ইউজ করছিলাম এটা থেকে এই কেসিংটা বেটার, ঠিক আছে, মানে ওটা তখন এই কেসিংটা তখন অ্যাভেলেবল হয় নাই, তাহলে ওটা নিতাম। এইটা হচ্ছে আপনার মোটামুটি টেম্পার গ্লাসগুলো কিন্তু ভালো আছে, 4mm পর্যন্ত টেম্পার গ্লাস আছে, অ্যালুমিনিয়ামের কোয়ালিটিটাও ভালো, রোবাস্ট একটা কেসিং বোঝা যায়। অ্যাকুরিয়াম গ্রেডের কেসিং অনেকে পছন্দ করে, লিয়ানলির স্বাদ যারা বেশি টাকা দিয়ে নিতে পারে না, তারা অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো হচ্ছে প্রিফার করে। এবং এই জিনিসগুলো আগে দেখা যেত অন্যান্য কোম্পানিগুলো করতো কি, যে টাকা তো বাঁচাইতে হবে, যার জন্য কিন্তু হচ্ছে আপনার ম্যাটেরিয়ালে একটু কস্ট কাট করতে হতো, দেখে বোঝা যেত যত রোবাস্ট না ভালো না। বাট ভ্যালুটপের এটাতে আমি ওইরকম কোনো প্যারা কিন্তু পাইনি, এই জিনিসটা আপনারা দেখতে পারেন, নিতে পারেন। 3100-3200 টাকার মতো দাম, এটা হচ্ছে ঘোরাফেরা করে। এটা আমাদের কেসিং থাকবে, এয়ার ফ্লো বেশ ভালো, আপনারা চাইলে উপরে রেডিয়েটর আটানো যাবে 240mm পর্যন্ত, বাট রেডিয়েটরের কথা আর বিল্ডে বলে লাভ নেই। তো এইটা হচ্ছে আমাদের টোটাল পিসিটা, আরও হচ্ছে মাদারবোর্ডটা এখানে ছেলে একটু নিয়ে আসি। তো এই পিসিটা টোটাল হচ্ছে আপনার কিছু বেশি এসে পড়ে, মনে হয় 52-53 টাকার মতো হয়তো বা আসে, বাট এটা হচ্ছে লিমিটেড টাইমের জন্য কয়েকটা মাত্র আপনার হচ্ছে গিয়া কোয়ান্টিটিতে, বেশি নাই, 50,500 টাকা হচ্ছে আপনারা পেয়ে যাবেন। এটা আমরা টেকলাইন থেকে কালেক্ট করছি, দেখে নিতে পারেন। এটা ছিল এটার দাম। এবার একটু আমরা আমাদের বেঞ্চমার্ক নিয়ে কথাবার্তা বলি যে কী অবস্থা। তো বেঞ্চমার্কের ক্ষেত্রে প্রথমে আমরা যেটা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে গিগ বেঞ্চে আমরা যখন সিঙ্গেল করে মাল্টিকোরটা মাপলাম, দেখলাম যে সিঙ্গেল করে 1835 এবং মাল্টি করে 8116 মতো স্কোর পুশ করছে। এখানে সিঙ্গেল করে একটু কম স্কোর পুশ করছে, কেন করছে আমি বুঝলাম না, এটা সচরাচর হয় না, বাট এবার আমি পাইছি, 2বার করছি, 2বারে আমি একটু সিঙ্গেল করে কম স্কোর পুশ পাইছি। এরপর যখন আমরা ওপেন সিএলে মুভ অন করলাম, দেখলাম যে আমাদের আর্ক A580 বাবাজি 93,163 মতো স্কোর পুশ করছে, উইচ ইজ ইনসেন অ্যামাউন্ট অফ স্কোর, যেটা কিন্তু একদম অলমোস্ট একটা 3060-র কাছাকাছি, এবং এই গ্রাফিক্স কার্ডটা ক্যালিবারই ওইরকম, ঠিক আছে। তারপরে যখন আমরা একটু টাইম স্পাই হচ্ছে পুরো সিস্টেমটাকে বেঞ্চমার্ক করলাম, দেখলাম যে টাইম স্পাইয়ের এইটা 9410-এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু ইনসেন 50,000 টাকা লেভেলে, ঠিক আছে, খুবই ভালো স্কোর পুশ করছে। অল থ্যাঙ্কস ক্রেডিটেড টু দ্য গ্রাফিক্স কার্ড ডেফিনেটলি। এরপর যখন আমরা একটু স্টিল নোম্যাডের স্কোরটা পুশ করলাম, দেখলাম যে 2128-এর মতো স্কোর পুশ করছে, এইটাও খুবই ভালো স্কোর, নো ডাউট। এরপর আমরা আমাদের যে লেক্সারের এসএসডিটা ছিল না, এটার একটু আমরা ক্যালিবারটা মাপলাম, তো 3500 MBPS ওরা এখানে ক্লেম করছে। তো আমরা যখন মাপলাম দেখলাম যে 3256 MBPS হচ্ছে সিকোয়েন্সিয়াল রিডে, এবং সিকোয়েন্সিয়াল রাইটে 1366 MBPS-এর মতো পাইছি। কিছুটা আমরা কম স্কোর পুশ পাইছি, হয়তো বা এটার PCI লেনের কারণে, মাদারবোর্ডের এটার কারণে হয়তো বা স্কোর কিছুটা কম আসছে, স্পিড আর কি।
তো এটা একটু মেনে নিতেই হবে, কিছু করার নেই। এরপর যখন আমরা VRM এর টেম্পারেচারটা মাপলাম, দেখলাম যে 48°C, এটা প্রাইম 95 টেস্ট করার পর সেটেল ডাউন করে, খুবই স্টেবল টেম্পারেচার, কোনো রকমের প্যারা নেই। এই মাদারবোর্ড এই প্রসেসরের জন্য ইটস কমপ্লিটলি পারফেক্ট অ্যান্ড ফাইন, কোনো সমস্যা নেই। এরপর যখন আমরা একটু গেমিং বেঞ্চমার্কে মুভ অন করলাম, তখন দেখলাম যে গোস্ট অফ সুশিমা যখন আমরা হাই প্রিসেটে খেললাম, দেখলাম যে অ্যাভারেজে 65 FPS এবং 1% হতে 47 FPS এর মতো দিচ্ছে। একটা পিসি আপনারা চিন্তা করেন 50,000 টাকা আপনারা কিনতেছেন, 50,500 টাকা দিয়ে, এখানে আপনার গোস্ট অফ সুশিমার মতো গেম, PS পোর্ট গেম, এত ভালো FPS এ হাই প্রিসেটে খেলতে পারতেছেন উইদাউট এনি আপস্কেলিং। আমি কিন্তু কোনো আপস্কেলিং দিয়ে বেঞ্চমার্কস করি না, ইনসেন লেভেলের জিনিস। তারপরে যখন আমরা ওয়ারহ্যামার 40K স্পেসমেন 2টা হচ্ছে ভেরিয়া খেললাম, তখন দেখলাম যে অ্যাভারেজে 54 FPS এবং 1% হতে 41 FPS এর মধ্যে দিচ্ছে। এটাও খুবই প্লেয়েবল একটা FPS, নো ক্যাপ। তারপরে সবার লাস্টে যখন সদ্য রিলিজ হওয়া ক্লিয়ার অফ স্কেয়ার এক্সপিডিশন 33 গেমটা খেললাম, তো দেখলাম যে এটাও কিন্তু মোটামুটি হাই প্রিসেটে অ্যাভারেজে 35 FPS এবং 1% হতে 26 FPS এর মধ্যে দিচ্ছে। এখানে আপনার আপস্কেলিং ইউজ করতে হবে, করা উচিত ডেফিনেটলি। বাট তারপরেও A580 যে পারফরমেন্সটা দিছে, ইনসেন লেভেলের পারফরমেন্স। তো এখন যদি আমরা একটু কনক্লুশনে আসি, বিলটার দুর্বলতা নিয়ে কী কী বলা যায়। দুর্বলতা হচ্ছে 8GB র্যাম, আপনার 16GB কয়েকদিন পর করে নেন যদি একদমই টাকা পয়সা কেনার সময় না থাকে। আরেকটা দুর্বলতা থাকতেছে, সেটা হচ্ছে যে 256GB SSD স্টোরেজ এখন আসলে একটু বেশি লাগে, একটা দুইটা বেশি আপনার গেম হয়তো ইনস্টল করতে পারবেন না, গেম ইনস্টল করলে আবার হচ্ছে অন্য সফটওয়্যার ইনস্টল করতে পারবেন না, এটাই। আর যদি আমরা জাস্টিফিকেশনের কথা বলি, অল হেল টু আর্ক A580, খুবই ভালো পারফরমেন্স দিছে। যারা এডিটিং যাবেন, AV1 এনকোডার পাবেন, তারপরে হচ্ছে এডিটিংয়ে খুবই স্মুথ পারফরমেন্স পাবেন, মানে ইনসেনলি আমাকে গেমিংয়ে আপনার হচ্ছে মাইলেজগুলো দিয়ে গেছে। তো ডেফিনেটলি 50,000 টাকার বাজেটের আশপাশে যদি আপনার বিল্ড করেন, এই ধরনের কিছু যদি বিল্ড করেন, আপনারা পূর্ণ লাভবান হবেন, তাহলে আপনাদের টাকাটা উসুল হবে। 3D ওয়ার্কলোডের ব্যাপারটা কিন্তু আলাদাই থাকলো, এটা আমি আবারও ক্লিয়ার করে দিলাম। তো এই বিলটা দেখতে পারেন কেমন হলো কী সমাচার, আর জানাতে পারেন আপনাদের যদি আলাদা কোনো ফিডব্যাক থাকে। তো আমাদের যে গ্রুপ আছে টেকোলিক বাংলাদেশ, সেটাতে জয়েন হয়ে যেতে পারেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তার জন্য গুড বাই অ্যান্ড ডেফিনেটলি আইল ক্যাচ অন দ্য নেক্সট ওয়ান।